কখনো ভাবিনি নিজের ভাবিকেই বিয়ে করতে হবে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছে। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি, একটু পরেই আমার বাসর। শুধু আমার না, আমার আর ভাবি। এখন তো ভাবি না, বউ। কিন্তু আমার চিন্তা হচ্ছে নীলাকে নিয়ে, আমার গার্লফ্রেন্ড, যাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। আর তারপর প্রেম। নীলা তো আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। নীলাকে এখন কি বলবো? নীলা কি মেনে নিবে সেটা? কি রে, এখনো দাঁড়িয়ে আছিস? রুমে যা। আম্মুর কণ্ঠে পিছনে ফিরে তাকালাম। তুই কি আপসেট? না, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। যা রুমে যা। আমি ছাদ থেকে নিচে আসলাম, রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কি করব ভাবতে পারছি না। সাহস জুগিয়ে দরজা ঠেলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখলাম ভাবি জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। ভাবির দৃষ্টি আকর্ষণ করার জন্য মীরা আমার দিকে তাকালো। তার দৃষ্টি একেবারেই শান্ত। কিভাবে মেয়েটা নিজেকে দমিয়েও রাখতে পারে? রাকিব, তুমি এসেছো? কোথায় ছিলে এতক্ষণ? ছাদে ছিলাম। তুমি জানালায় দাঁড়িয়ে কি করছো? ঘুমাওনি? না, কি করে ঘুমাই বলো? আমি কিছু বললাম না। আচ্ছা রাকিব, আমার সাথে এমন কেন হলো? কি দোষ করেছি আমি? কেঁদো না প্লিজ। তোমার জীবনটাও নষ্ট করে দিলাম। তুমি এখন নীলাকে কি জবাব দিবে? ভাবিকে আমি নীলার কথা শেয়ার করতাম। এতে তোমার কোনো দোষ নেই। তুমি নিজেকে দোষারোপ করো না প্লিজ। ভাবি কেঁদেই চলছে, কাঁদবে না প্লিজ। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হুম। ভাবি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আমি জানালার পাশে দাঁড়ালাম। ভাবিকে তো খুব ভালো করে সান্ত্বনা দিলাম। এখন নিজেকে শান্ত করি কি করে? নীলা আমাকে প্রতারক ভাববে না তো? কি করব এখন? কি করার আছে আমার? জানালার পাশে দাঁড়িয়ে নীলার কথাই ভাবছিলাম। নীলা কি আমাকে প্রতারক ভাববে? কি করতে পারি আমি এখন? হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম জান্নাত। নীলার কথা ভাবছিলে? আমি মাথা নাড়ালাম। এখনো ঘুমাওনি? না, আমার ঘুম তো সেদিনই চলে গেছে, যেদিন থেকে নিশান নিখোঁজ। আজ 4-5 দিন থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। জানি না কোথায় আছে ভাইয়া। আমি কিছু বললাম না। জানালার দিকে হয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলাম। আমাকে নীলার সাথে দেখা করিয়ে দিতে পারবে? আমি ভ্রু কুঁচকালাম। কেন? ভয় পেও না, আমি কিছু করব না। নীলাকে বুঝিয়ে বলবো। নীলা কি জানে? জানে না, হয়তো ও জেনে গেছে। ও, চিন্তা করো না, আমি বুঝিয়ে বলবো। তুমি আমাদের দেখা করিয়ে দিও। হুম। তারপর কিছুক্ষণ নীরবতা। তুমি ভাইয়াকে খুব ভালোবাসতে, তাই না ভাবি? ভাবি শুধু আমার দিকে তাকালো। চোখের পানিগুলো শেষ হয়ে গেছে। ভাইয়া নিখোঁজ হওয়ার পর ভাবি পুরো পাগল হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। প্রতিদিন রাতেই কাঁদত বোধ হয়। সকালে চোখ দেখে বোঝা যেত। তোমার আর নীলার মাঝে আমি বাধা হয়ে দাঁড়ালাম, তাই না? না না, এটা তো তোমার কোনো দোষ নেই। এই সময় তোমাকে সাপোর্ট দেওয়া খুবই জরুরি, যেটা আমার দায়িত্ব। তুমি তো নীলাকে ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? আমি কিছু বললাম না। তুমি চুপ থাকলেও আমার সেটা অজানা নেই। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম। আম্মুর কথায়। এটা একটা কারণ অবশ্য। আম্মু জান্নাতকে নিজের মেয়ে হিসেবে ধরে নিয়েছে। আর ভাইয়ার তো কিছু হয়নি, তাহলে ভাবিকে তার আব্বুর বাসায় যেতে হবে কেন? কিন্তু ভাইয়াকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। তাই ভাবিকে এখানে রাখার জন্য এটাই একমাত্র কার্য, আমার সাথে বিয়ে দেওয়া। আর এমন সময় ভাবির সাপোর্ট প্রয়োজন। ঠিক বললাম। তবে তবে কি? ভাবি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আরও একটি কারণ আছে। আমি যেটা ভাবছিলাম সেটাই কি? তুমি কি ভাবছিলে? আমার অনাগত সন্তানের জন্য। আমি মাথা নাড়ালাম। জান্নাত প্রেগনেন্ট, 4-5 মাসের হবে। জান্নাত কিছুক্ষণ আমার দিকে তাকালো। তারপর জানো রাকিব, তুমি অনেক ভালো। কি জানি, হয়তো। আমি ভেবেছিলাম তুমি আমার উপর বিরক্ত, কিন্তু তুমি আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট দিচ্ছ। আমি ভাবলাম তুমি শুধু আম্মুর কথা রাখার জন্য বিয়েটা করেছো, কিন্তু সত্যিই তুমি খুব ভালো। আচ্ছা, তোমার এখন রেস্টের প্রয়োজন ভাবি। ঘুমিয়ে পড়ো, যাও। বোকা, সবার সামনে ভাবে ভাবি করবে নাকি? আম্মু এতে কষ্ট পাবে। তাহলে? ভাবি কিছুক্ষণ ভাবলো। নাম ধরে ডাকতে পারো। নাম ধরে? সমস্যা নেই তো? না, কিন্তু আচ্ছা,
যাই ডাকো, সবার সামনে ভাবি ডেকো না শুধু। ওকে যাও শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম, কিন্তু জান্নাত জানালার পাশে দাঁড়িয়ে রইল। কি হলো, ঘুমাবে না? ঘুম আসবে না। কেন? প্রতি রাতে তো নিশান আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এখন তো নিশান নেই, তাই ঘুমও নেই। কিন্তু তোমার তো ঘুমানো প্রয়োজন। কিন্তু আমার তো ঘুম আসবে না। এক কাজ করতে পারি। কি? আমি মাথায় হাত বুলিয়ে দেই, ঘুমিয়ে পড়ো। জান্নাত আশ্চর্য হয়ে তাকালো আমার দিকে, ইতস্তত বোধ করছে, নিজেকে অপরাধী মনে করছে। কি হলো? না না, লাগবে না, আমি ঘুমাতে পারবো। কিভাবে? চেষ্টা করলে এমনিতেই ঘুম আসবে। আমি সোফা থেকে উঠে জান্নাতের কাছে গেলাম। আমি জানি তোমার ঘুম আসবে না, চলো। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি জান্নাতের হাত ধরে টেনে বিছানার দিকে যেতে লাগলাম। জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, কিছু বলতে পারছে না। আমি জান্নাতকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলাম। জান্নাত লজ্জায় চোখ বুজে নিল। জান্নাতের কেমন কেমন লাগছে। এতদিন নিশানের সাথে সংসার করলো, আর এখন তার আপন ছোট ভাইয়ের সাথে। ছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে জান্নাতের। জান্নাত ঘুমিয়ে গেলে আমি উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ি। কখন ঘুমালাম মনেই নেই। যখন ঘুম ভাঙলো, চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। হাত পা উপরে তুলে বড় করে হাই তুললাম। বিছানার দিকে তাকিয়ে দেখলাম জান্নাত এখনও ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরীর মতো লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, মোবাইলটা হাতে নিয়ে অন করলাম। নীলার 10টা মেসেজ দেখে আমার চোখ চরক গাছ। মেসেজ ওপেন করলাম। কংগ্রেস মিস্টার কাব্য, আপনার বিবাহিত জীবন সুখী হোক। তুমি কি জানতে না যে আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম? কেন এমন করলে আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? আমার অপরাধটা কি ছিল? ইউ আর এ চিটার কাব্য, ইউ আর এ লায়ার। সেদিন কি বলেছিলে মনে আছে? জীবন চলে গেলেও আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এই তার নমুনা। লাস্ট একটা জিনিসই চাই, তুমি সুখে থাকো। মেসেজগুলো পড়ে আর বুঝতে বাকি রইল না যে নীলা আমার বিয়ের ব্যাপারটা জেনে গেছে। শিট, এখন কি করে বোঝাবো নীলাকে যে আমি নিজ থেকে এই বিয়ে করতে চাইনি? কি করে বোঝাবো? উফ, কি করি এখন? সত্যি নীলা আমাকে অনেকটাই ভালোবাসে, তাই হয়তো ব্যাপারটা সহ্য করতে পারিনি। তাড়াতাড়ি করে নীলার ফোনে কল করলাম। না, বন্ধ দেখাচ্ছে। নীলা তাহলে সত্যি আমাকে প্রতারক ভেবে নিল। আমি আর কি করতাম? কিন্তু নীলা যাই করুক, নীলাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। আম্মুকে নীলার কথাটা বলা হয়নি, বলার সময় পাইনি। হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। রাকিব, কোনো সমস্যা? নীলাতেই মগ্ন ছিলাম। হঠাৎ কারো কণ্ঠ শুনে চোখ তুলে তাকালাম। জান্নাত দাঁড়িয়ে আছে। উঠে পড়েছ? বললে না তো। না, তেমন কিছু না। আমি জানি সমস্যাটা। আমি অসহায় দৃষ্টিতে তাকালাম জান্নাতের দিকে। মেয়েটার আশ্চর্য এক ক্ষমতা আছে, মনে কথা বুঝে নিতে পারে। নীলা বিয়ের ব্যাপারে জেনে গেছে, তাই না? আমি মাথা নাড়ালাম। ভয় পেও না, তুমি শুধু আমার আর নীলার যোগাযোগ করিয়ে দিও, বাকিটা আমি দেখে নিব। হুম আচ্ছা, মনে থাকে যেন। বলে জান্নাত ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ফ্রেশ হয়ে নিচে আসো। বলে জান্নাত নিচে চলে গেল। আমি বুঝি না মেয়েটা আমার কেয়ার করছে না আমি মেয়েটার কেয়ার করছি। ফোনটা হাতে নিয়ে নীলার ফোনে আরেকবার ট্রাই করলাম। না, সংযোগ বন্ধ দেখাচ্ছে। এই মেয়েটাও না একটুতে অভিনয় করে ফেলে, কিন্তু এই ব্যাপারটা তো একটু না, অনেক বড়ই। কারো ভালোবাসার মানুষের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে কেউই স্বাভাবিক থাকে না। নীলাকে নিয়ে প্রচুর টেনশন হচ্ছে। আমার এমন কর্মকাণ্ডে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। এসব ভাবতে ভাবতেই ওয়াশরুমে ঢুকলাম। জান্নাত নিচে নেমে এলো। খুব অস্থির লাগছে নিজেকে। রাতে একটু ঘুমাইনি। ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমাইনি। কি করে ঘুমাবে জান্নাত? এতদিন যার স্পর্শে ও ঘুমের দেশে তলিয়ে যেত, এখন তো সেই নেই। তাহলে জান্নাত ঘুমোবে কি করে? নিশান কি আর ফিরে আসবে না? যদিও আসে, তাহলে শুনে যদি ওর ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তখন কি ভাববে? নিশ্চয়ই খারাপ ভাববে। জান্নাত ভাবে ওর জন্যই ওর ভালোবাসাকে হারাতে চলেছে। নিজেকে কঠোর শাস্তি দিতে ইচ্ছে হচ্ছে জান্নাতের। যে করি হোক, নীলা রাকিবের ভালোবাসা সহজ করে দিতে হবে, সমস্যার সমাধান করতে হবে। আমি ফ্রেশ হয়ে একটা শার্ট পরে নিচে নামলাম। বাসাটা বেশ উৎসব মুখর, তেমনটা না হলেও
একমত আর কি। যতই হোক ছোট ছেলের বিয়ে। নিচে নামতেই দেখলাম জান্নাত আর আম্মুর মধ্যে কথোপকথন চলছে। কি রে মা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? হুম। ছোট্ট করে উত্তর দিল জান্নাত। আম্মু জান্নাতের থুতনি ধরে মুখটা উঁচু করে ধরলেন। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি নিজেকে শক্ত রাখবি, নিশানের কথা ভেবে কষ্ট পাবি না। তাহলে তুমি কাঁদছো কেন আম্মু? আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে। আম্মু, তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও তেমনি কষ্ট হচ্ছে। তাহলে আমি নিজেকে সহজ করব কি করে বলো? আম্মু জান্নাতকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। দুজনই কাঁদছে। আম্মু, রাকিবকে এসবের মধ্যে জড়ানোর কি দরকার ছিল? তোর মতো এত ভালো আর মিষ্টি মেয়েকে হারাতে চাই না, যে তাই। কিন্তু রাকিবের জীবন আর ভবিষ্যৎ যে নষ্ট করে দিলে। আমার বিশ্বাস এতে রাকিবের জীবন নষ্ট নয়, বরং আরো ভালো হবে, সুন্দর হবে। যার তোর মতো একটা বউ আছে তার জীবন নষ্ট হয় কিভাবে? জান্নাত নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আম্মুর দিকে। আচ্ছা যা, এখন টেবিলে গিয়ে বস, আমি নাস্তা রেডি করাচ্ছি। আম্মু আমার দিকে আসলো। আমাকে দেখতেই মিষ্টি একটা হাসি দিলেন। ঘুম ভাঙলো তোর? হুম। যা টেবিলে যা। টেবিলের দিকে না গিয়ে একটু বাইরের দিকে গেলাম। নীলাকে ফোনে ট্রাই করলাম, দেখি পাই কি না, কিন্তু না, এখনও সুইচ অফ দেখাচ্ছে। হঠাৎ করে আরেকবার ট্রাই করতেই ফোন ঢুকে গেল। 2-3বার রিং হওয়ার পর রিসিভও করলো। হ্যালো নীলা, হ্যালো নীলা, তুমি শুনতে পারছো? হ্যালো হ্যালো। তবুও ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। আমি জানি এটা নেট প্রবলেমের কারণে হচ্ছে না, বরং নীলা নিজ থেকে কথা বলছে না। টুট টুট টুট। শিট, কেটে দিল। কি করে বোঝাই এই মেয়েকে যে আমি কতটা ভালোবাসি ওকে? সারা রাত কত কষ্টের মধ্যে কাটিয়েছি ওর জন্য। নীলা কি সেটা বুঝতে পারবে না কখনো? আরও কয়েকবার ট্রাই করলাম, রিং হচ্ছে, রিসিভ করছে না। 5-6 বার কল করার পর যখন ধরলো না, তখন একটা মেসেজ করলাম, নীলা প্লিজ একটাবার ফোনটা রিসিভ করো, শুধু একটাবার প্লিজ। মেসেজ দেওয়ার কিছুক্ষণ পর আবার কল করলাম। এখন 2-3বার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, তুমি শুনতে পারছো? একটাবার কথা বলো প্লিজ। কিছুক্ষণ নীরব থাকার পর, কি আর বলবে তুমি? বাসরাতের গল্প শোনাবে তাই না? প্লিজ কেঁদো না, আমার কথাটা শোনো প্লিজ। ওপাশে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দেখো লক্ষ্মীটি, কেঁদো না প্লিজ। চুপ, একদম আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে না। আচ্ছা, অন্ততপক্ষে কান্নাটা থামিয়ে আমার কথাটা শোনো। নীল কান্না থামালো, তবুও ফুপানো শোনা যাচ্ছে। নীলা, আমি এই বিয়েটা আমার নিজের ইচ্ছেতে করিনি। ও, ভালো কথা। তারপর? বিশ্বাস করো, আমি আম্মুর কথা রাখার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। বাহ, বেশ তো। বিয়ে করে ফেলেছ, অথচ বিয়েতে তোমার মতো ছিল না। গল্পটা বেশ মানিয়েছ। আগে তো তুমি বোকাশোকা ছিলে, এখন বেশ চালাক হয়ে গেছো। বিশ্বাস করো প্লিজ, আমি শুধু আম্মুর কথা রাখার জন্যই বিয়েটা করেছি। কাকে করেছি জানো? কাকে আবার? জান্নাত নামের একটা মেয়েকে। জান্নাতকে জানো? কে আবার? তোমার সাথে যার বিয়ে হয়েছে? আরে চুপ করো। নীলা কোনো কথা বলল না, তবে কান্নার বেগ বাড়তেই থাকলো। জান্নাত আমার ভাবি, আমার বিয়েটা ভাবির সাথে হয়েছে। মানে? মানে ভাবি প্রেগনেন্ট, আর ভাইয়া 4-5 মাস থেকে নিখোঁজ। এই সময় ভাবিকে সাপোর্ট দেওয়া জরুরি। ভাইয়ার নিখোঁজ হওয়ায় ভাবি একেবারে ভেঙে পড়েছিল। তাই আম্মু আমাকে বিয়ের কথা বললে আমি মানা করতে পারিনি। মানা করতে চেয়েছিলাম, কিন্তু আম্মু কোনো কথা বলতে নিষেধ করেছিল। জান্নাতের সাপোর্টের জন্য তোমার আম্মু তোমাকেই বেছে নিল, আর কাউকে পেল না? আর তুমিও থই থই করে বিয়ের জন্য রাজি হয়ে গেলে? নীলা, বোঝার চেষ্টা করো, আমি আম্মুর চাপে বিয়েটা করেছি। সেটা তো বুঝলাম, কিন্তু কাল রাতে যে তোমাদের বাসর ছিল। আরে চুপ করো, কিসের বাসর রাত? তার মানে তোমাদের মাঝে কিছু হয়নি? না। আমি বিশ্বাস করি না। তোমরা ছেলেদের সামনে একটা বিয়ে করা বউ থাকবে আর তোমরা কিছু করবে না, এটা অসম্ভব। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি জান্নাতের সাথে দেখা করতে পারো। না মানে? কাল তোমার সময় হবে? যদি সময় থাকে তাহলে কফি শপে এসো, জান্নাতের সাথে মিট করলেই বুঝতে পারবে। হুম আচ্ছা, এখন রাখি। হুম। ফোনটা কেটে দিলাম। যাক, এখন একটু শান্তি পাচ্ছি। নীলার সাথে কথা বলতে পারলাম। ঘরে ঢুকে দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে, আর কয়েকজন প্রতিবেশী আন্টি বসে আছেন। এরা এখানে কেন? কি মতলবে এসেছে কে জানে। তোমার কপাল ভালো, এক ভাইকে খাওয়ার পর
তার ছোট ভাইকে বর হিসেবে পেয়ে গেছো। এমন অলক্ষণে মেয়ে আমি জীবনে দেখিনি। নিজের স্বামীর মৃত্যু ডেকে আনলো, আর এখন আবার অন্যজনের বউ হয়ে আছে। তাদের কথা শুনে রাগে আমার মাথায় আগুন জ্বলছে। এদের এগুলো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? ভাইয়া নিখোঁজ, এতে জান্নাতের কী দোষ? আর জান্নাত তো এই বিয়ে করতে চায়নি, আম্মুই ওকে প্রমিস করিয়ে বিয়েতে রাজি করিয়েছে। এইসব মেয়েদের এই একটাই কাজ, এক ভাইকে শুষে নিয়ে এখন আবার আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। আমি জান্নাতের দিকে তাকালাম। মেয়েটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পাশে আম্মুও নেই। আমি এগিয়ে গেলাম। কি সমস্যা আপনাদের? হ্যাঁ, আমাদের আবার কি সমস্যা বাবা? এই তো নতুন বউ দেখতে এলাম। একটু আগে কি যেন বলছিলেন? এক ভাইকে শুষে নিয়ে আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। কে কাকে শুষে নিয়েছে? হ্যাঁ, ভাইয়া নিখোঁজ, এতে জান্নাতের কি দোষ? আর ও অলক্ষণে হলো কিভাবে? ওর কারণেই কি ভাইয়া নিখোঁজ হয়েছে নাকি? ভাইয়া নিখোঁজ হয়েছে, এখানে জান্নাতের দোষ কোথায় খুঁজে পেলেন আপনারা? আমি চিৎকার দিয়ে বলছিলাম কথাগুলো। আমার চিৎকারে সবাই এসে উপস্থিত হলো। এরকম মেয়েকে তো অপয়াই বলা ঠিক। স্বামীর নিখোঁজ হওয়ার 3-4 মাস হতে না হতেই অন্য আরেকজনকে বিয়ে করে বসলো। কি খারাপ স্বভাবের মেয়ে এরা। চুপ করুন, আর একটা খারাপ শব্দ বলবেন না জান্নাতকে। বিয়েটা ওর ইচ্ছেতে হয়নি, আম্মুর ইচ্ছেতে হয়েছে। আম্মু ওকে প্রমিস করিয়ে বিয়েতে রাজি করিয়েছেন, না হয় মীরা এই বিয়েতে রাজি হতো না। এমন মেয়েকে আপনারা অপয়া বলছেন যে স্বামীর নিখোঁজ হওয়ার খবরে দিনে 2-3 বার জ্ঞান হারিয়েছে। এমন মেয়েকে আপনারা অলক্ষণে বলছেন যে গর্ভে সন্তান থাকা সত্ত্বেও তার পরোয়া না করে স্বামীর নিখোঁজ শোকে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। কেমন মহিলা আপনারা? জান্নাতের মতো পরিস্থিতি যদি আপনার মেয়ের হতো তাহলে এরকম বলতে পারতেন? আমাদের মেয়ে এরকম হতে পারে না। হতে পারে না? তাহলে আপনার মেয়ে বিয়ের 2 মাস পরে ডিভোর্স হয়ে এখন ঘরে বসে আছে কেন? এই আপনার মেয়ের ভালো নমুনা? সবাই তখন চুপ। জান্নাত আমার দিকে অপলোক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জান্নাতের হাত ধরে উপরের দিকে টেনে নিয়ে যেতে লাগলাম। চলো জান্নাত। কয়েক সিঁড়ি উঠে আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, ওনাদের যেন আর বাড়ির আশেপাশেও না দেখি। বলে রুমের দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় আম্মুর চোখের দিকে তাকিয়ে দেখলাম আম্মুর চোখে পানি চিকচিক করছে। এটা হয়তো আনন্দ অশ্রু। জান্নাতকে নিয়ে রুমে আসলাম। রাগ এখনও আমার মাথায় চড়ে আছে। জান্নাত আস্তে আস্তে আমার কাছে এলো। খামোখা আন্টিদের সাথে ঝগড়া করলে কেন? ওরা তো ঠিকই বলেছিলেন। চুপ। কি ঠিক বলছিল ওরা? হ্যাঁ, এই যে আমি অলক্ষণে অপয়া। একদম চুপ। এরকম কথা আর মুখ আনলে মুখ সেলাই করে দিব। কে বলেছে তুমি ওরকম? যত সব আজগুবি কথাতে বিশ্বাস করো তোমরা মেয়েরা। জান্নাত কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তুমি আসলেই ভালো। জানি আমি। সকালের নাস্তাও তো করনি। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। একটু নড়বে না। আজ থেকে তোমার কাজ করা বন্ধ। মানে? হ্যাঁ, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। জান্নাত বসে বসে ভাবতে লাগলো, রাকিব আসলে খুব ভালো, খুব ভালোর থেকে আরও বেশি ভালো। বোঝাই যাচ্ছে খুব কেয়ার নিবে জান্নাতের। এই মুহূর্তে জান্নাতের নিশানের কথা মনে পড়ছে। এখন যদি নিশান থাকতো তাহলে কত কিছুই না করতো। জান্নাত প্রেগনেন্ট শুনলে খুশিতে আটখানা হয়ে যেত। জান্নাত পেটে মাথা লাগিয়ে বাবুর সাথে কথা বলতো, কত পাগলামি করত। যদিও জান্নাতের বাবুটা এখনও অনেকটাই ছোট, যার শুধুমাত্র অস্তিত্বই আছে। আমি নিচে আসলাম। নাস্তা নিয়ে উপরে উঠতে যেতেই আম্মু বলল, এমনভাবেই মেয়েটার পাশে থাকিস, হারিয়ে যেন না যায় মেয়েটা। অপ্রস্তুত হাসি দিলাম। রুমে এসে দেখলাম জান্নাত কি যেন ভাবছে। উফ, তুমি আবার চিন্তায় মগ্ন? তোমার না চিন্তা করা মানা? জান্নাত আমতামতা করে বলল, আসলে কোনো আসলে টাসলে নাই, এখন খাওয়া শুরু করো। জান্নাতের মুখের দিকে এগিয়ে দিল খাবার। জান্নাত তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো নাও? জান্নাত কিছু না বলে খাবারটা মুখে নিল। জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম, আমি নিজেও খেতে লাগলাম। নীলা তোমার সাথে দেখা করতে চাই, সকালে কথা হয়েছিল। জান্নাত খাচ্ছিল, খাওয়া বন্ধ করে দিল। আমার দিকে তাকালো। ও কখন? কাল বিকেলে। ও। নীলার কথাটা শুনে জান্নাতের বুকটা কেমন ফাঁকা ফাঁকা মনে হলো। জান্নাত ভাবলো রাকিবও কি হারিয়ে যাবে ওর কাছ থেকে? পরক্ষণেই আবার ধিক্কার দেয় নিজেকে। কি ভাবছি এসব আমি? রাকিবের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি না তো? না না, এটা কি করে হয়? নিশান ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না আমি। একমাত্র নিশানই আমার ভালোবাসার জগৎ, আর কেউ না। রাকিবও না। হয়েছে, আর খাবো না। খাবে না মানে?
এগুলো কে খাবে? তুমি খাবে। না না, আমি একা খাবো না, আমার সাথে তোমাকেও খেতে হবে। আমি আর খাবো না প্লিজ। ওকে, তাহলে খাবার রেখে আসি। রেখে আসবে কেন? তুমি খাবে না? না, তুমি যখন খাচ্ছ না তাহলে আমিও খাবো না। বললাম তো আমার পেট ভরে গেছে। রাগ করো না, তুমি খেয়ে নাও। খেতে পারি, একটা শর্ত। শর্ত? কি শর্ত? যদি তুমি খাইয়ে দাও। জান্নাত চমকে উঠল। এরা দুই ভাইয়ের মাঝে এত মিল, প্রতিটা কাজেই একে অপরের প্রতিরূপ। নিশানও এই কাজটা করত, ওকে প্রায়ই খাইয়ে দিতে হতো। আমি নিশানকে যতই ভুলতে চাই ততই নিশান আমার কাছে চলে আসছে। আমি তো নিশানকে ভুলতে চাইনি, নিশানের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। কিন্তু আম্মু তো আমাকে প্রমিস করিয়েছে যেন আমি নিশানকে ভুলে যাই, রাকিবকে আপন করে নেই। কিন্তু কি করে করব এটা? আমি নিশানকেই ভালোবাসি, আর রাকিব তো নীলাকে ভালোবাসে। আমি জানি নিশান ফিরে আসবে খুব তাড়াতাড়ি। আচ্ছা লাগবে না, আমি যাচ্ছি। আমি উঠে চলে আসছিলাম, এমন সময় জান্নাত আমার হাত ধরে নিল। না না, বসো, আমি দিচ্ছি খাইয়ে। আমি জান্নাতের দিকে তাকালাম, জান্নাতও আমার দিকে তাকিয়ে আছে। হাত ধরে আছে বলে লজ্জা পেল, হাত ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে নাস্তাগুলো ওর কাছে নিল। না লাগবে না, তুমি শুয়ে বিশ্রাম করো, তোমার যখন ভালো লাগছে না তখন খাইয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমি কি বললাম নাকি যে আমার ভালো লাগছে না? না বলনি, তবে আমি বুঝতে পেরেছি যে তোমার ভালো লাগছে না। জান্নাত কিছুক্ষণ নীরব থাকার পর বলল, কথা না বলে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আমি আর কথা বাড়ালাম না, বসে পড়লাম। জান্নাত খাবার আমার মুখের সামনে তুলে ধরল, আমি ঘপ করে মুখে ঢুকিয়ে নিলাম। জান্নাত ফিক করে হেসে দিল। জান্নাতের দিকে তাকিয়ে আমিও হেসে দিলাম। একটা কথা বলি? বলো। তোমার ওই ব্যাকাদারটা তো আগে কখনো দেখিনি, হাসলে খুব সুন্দর লাগে তোমাকে। জান্নাত চোখ তুলে তাকালো আমার দিকে। জান্নাত ভেবে পায় না এদের মধ্যে এত মিল কি করে হতে পারে। এদের ভাবনা একে অপরের ভাবনার সাথে পুরোপুরি মিলে যায় কি করে। নিশান প্রতিবারই আমাকে আমার হাসিটার কথা বলতো, আর ওই ডাক্তার কথাও। আর এখন রাকিবও বলছে। রাকিব আমাকে নিশানের কথা ভোলাতে চাইছে, অথচ বারবার শুধু মনে করিয়েই দিচ্ছে। তবে রাকিব তুমি খুব ভালো। জান্নাত অপলক দৃষ্টিতে তাকায় আমার দিকে। জান্নাতে সে কখন থেকে কি যেন ভেবেই যাচ্ছে, এই মেয়েটা শুধু চিন্তাতেই মগ্ন থাকে। ধুর, তোমাকে না বললাম চিন্তা না করতে, তবু সবসময় ভাবুক হয়ে থাকো তুমি। সরি। হইছে, বলা লাগবে না, তুমি যাও শুয়ে পড়ো, আমি নিচে এগুলো রেখে আসছি। জান্নাত মাথা নাড়িয়ে বলল। হুম। আমি রুম থেকে বেরিয়ে নিচে গেলাম, থালা প্লেট রেখে আসলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম আম্মু নিচে আসছে। রাকিব, বলো আম্মু। জান্নাত কোথায়? রুমে শুয়ে আছে, বিশ্রাম নিতে হবে না তাই। বেশ, মেয়েটার খেয়াল রাখিস বাবা, হারিয়ে গেলে কিন্তু পস্তাতে হবে। হাসি দিয়ে বললাম, চিন্তা করো না আম্মু, আমি আছি তো। আম্মু একটা অর্থপূর্ণ হাসি দিল। জান্নাত বালিশে হেলান দিয়ে শুয়ে আছে, জানালার দিকে তাকিয়ে বাহির দেখছে। রাকিব বুঝে নেয় কি করে যে আমি ভাবছি। কি এক আশ্চর্য ক্ষমতা ছেলেটির। না, রাকিবের সামনে আর ভাবা যাবে না, পরে আবার রাকিব রাগ করবে। জান্নাতের এখন নিশানের কথা খুব মনে পড়ছে, কাঁদতেও পারছে না ভয়ে। রাকিব যদি রাগ করে। আবার আম্মুকেও প্রমিস করেছে, কিন্তু ভিতরে ভিতরে পড়ে যাচ্ছে জান্নাত। জান্নাত তার এক হাত পেটের উপর রাখলো, বাবুকে ছুঁয়ে দিচ্ছে। নিশান থাকলে হয়তো এইভাবেই ছুঁয়ে দিত। কোথায় গেল নিশানটা? এতটাই নিষ্ঠুর হয়ে গেল। ও জানে না যে ওকে ছাড়া ওর জান পাখিটা থাকতে পারে না। টপ করে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। আম্মুর সাথে কথা বলে আমি রুমে এলাম, দেখলাম জান্নাত শুয়ে আছে পেটে হাত দিয়ে। বাবুটা কি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে? আমার কণ্ঠ শুনে জান্নাত চমকে উঠল, হাত সরিয়ে নিল। লজ্জা পেয়েছে বেশ। আমি গিয়ে বিছানায় বসলাম। বললে না তো? না, এমনি। এমনি কি? এমনি হাত রেখেছিলাম আর কি। আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু লেট হবে, তুমি বিশ্রাম করো, উঠবে না কিন্তু। জান্নাত মাথা নাড়ালো। আমি রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? একটু দরকার আছে, একটু লেট হবে। আচ্ছা, যত তাড়াতাড়ি পারিস বাড়ি ফিরিস। আমি বেরিয়ে পড়লাম। জান্নাতের খুব ইচ্ছে হচ্ছিল রাকিবকে জিজ্ঞেস করতে কোথায় যাচ্ছে ও, ওকে যেন নিয়ে যায়। জান্নাত বেশ খানিক মাস ধরে কোথাও যায়নি তাই, কিন্তু বলতে পারিনি। আমি বেরিয়ে পড়লাম, নীলার ফোনে কল করলাম।
কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? কেন? কোথায় আবার? বাসায় থাকি, বাসায় আছি। আরে এত কড়া জবাব দিচ্ছ কেন? একটু দেখা করতে পারবে? না, আমার এত সময় নেই। সত্যি নেই? আমার আর সময়? আমার সময় সব সময় থাকে। বোধহয় তোমার সময় নেই। নতুন বর, হয়তো কাজে ব্যস্ত আছো। আরে এরকমভাবে কথা বলছো কেন? একটাবার দেখা করো প্লিজ। কোথায়? পার্কে আসতে পারবে? পার্কে কেন? আমরা কি প্রেম করতে যাচ্ছি নাকি? প্লিজ সহজ করে কথা বলো। আচ্ছা তুমি বলো কোথায় আসবো? তুমি যেখানে বলেছ সেখানেই থাক। ওকে আসো। কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। এই মেয়ের এত তেজ আসে কোথা থেকে রে বাবা? আমি পার্কে গিয়ে উপস্থিত হলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর নীলা আসলো। কি করছো? ভালো আছো? তোমার মতো অতটা ভালো নেই। মেজাজ খারাপ করো না প্লিজ। এখন তো মেজাজ খারাপ হবেই। তোমার তো বউ আছে, তাহলে আমাকে দিয়ে কি করবে এখন? আমি তো ফেল না। নীলা তুমি বোঝো না কেন? আমি সত্যি এই বিয়েতে রাজি ছিলাম না। আমি তোমাকে ভালোবাসতাম, আর এখনো বাসি। হ্যাঁ, ভালোবাসো আমাকে? কেন, কোনো সন্দেহ? যদি বলি তুমি এখনই আমাকে বিয়ে করো, পারবে বিয়ে করতে? আমি অবাক হয়ে তাকালাম নীলার দিকে। মেয়েটার মাথায় কি গন্ডগোল পাকছে কে জানে। কি বলছো তুমি এখন? জানতাম পারবে না। যখন তুমি জান্নাতকে ডিভোর্স দিয়ে দেখাবে আর আমাকে বিয়ে করবে, তখনই আমি বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো। তার আগে না। নীলা চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীলার যাওয়ার দিকে। দ্বিধায় পড়ে গেলাম কি করতে পারি এখন। আমি তো রিয়েলি নীলাকে ভালোবাসি, কিন্তু নীলা আমাকে যে পরিস্থিতিতে ফেললো, এখন কি করতে পারি? নীলাকে ভালোবেসেছি সেহেতু বিয়েও করতে হবে। কিন্তু এদিকে জান্নাত, আমার যা মনে হচ্ছে জান্নাতকে আমি একটু স্বাভাবিক করতে পেরেছি, কিন্তু এখন যদি এমন কিছু করি তো জান্নাত ভেঙে পড়বে। যদিও ও আমার জন্য দুঃখ করবে না, তবুও আমি ওর বন্ধু। নীলাকে কি হারিয়ে ফেলবো? না, এটা হতে পারে না। আমি নীলাকে ভালোবাসি, তাই নীলার দেওয়া শর্ত আমি মেনে নিতে রাজি। বাসায় ফিরলাম, খুব কষ্ট হচ্ছে। নীলা এমন করতে পারলো? কি করে বের হই এই গোলকধারা থেকে? একদিকে জান্নাত আমার বিয়ে করা স্ত্রী, একদিকে প্রেমিকা নীলা আমার ভালোবাসা। জান্নাতকে ডিভোর্স দিলে আম্মু আর জান্নাতও কষ্ট পাবে। আম্মুর সিদ্ধান্ত ছাড়া তো কিছুই করতে পারবো না, আর নীলাকে ছাড়া তো আমি অসম্পূর্ণ। বাসায় ফিরে সোজা রুমে গেলাম। জান্নাত রুমে নেই। কোথায় গেল মেয়েটা? বলেছিলাম বিশ্রাম করতে, আর উনি কোথায় যে গেল? আম্মুর রুমের দিকে গেলাম। কিরে, এসে গেছিস? জান্নাত কোথায়? কোথায় আবার? রুমেই আছে, দেখ গিয়ে। পেলাম না তো। ভালো করে খুঁজে দেখ, রুমেই কোথাও আছে মনে হয়। রুমে এসে চারিদিক খুঁজে দেখলাম কোথাও নেই। বারান্দায় কারো উপস্থিতি টের পাচ্ছি, মনে হয় বারান্দায় আছে। বারান্দায় গিয়ে দেখলাম জান্নাত বারান্দার গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে আছে, বাহির দেখছে বোধহয়। বলেই গেলাম শুয়ে বিশ্রাম নিতে, আর উনি বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য অবলোকন করছেন। জান্নাত বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। অনেক দিন হলো বাহিরটা দেখেনি। আব্বু আম্মু তো বাসায় নিতে চাইছিল, কিন্তু যাইনি। রাকিব আর আমার বিয়ের দিন আম্মু ভিজে ভিজে চোখে তাকাচ্ছিল, তারপর আর আসেনি। বোধহয় মেয়ের এই কষ্ট দেখতে পারবে না বলে আসছে না। রাকিবটা সে কখন গেল, এখনও এলো না। ও পাশে থাকলে ভালোই লাগে, একাকিত্ব গুছিয়ে উঠতে পারি। কত সুন্দর সুন্দর কথা বলে, আমার কত কেয়ার নেয়। রাকিব কি নীলারও এমন কেয়ার নেয়? আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, জান্নাত এখনও টেরই পাইনি। কি এত ভাবে মেয়েটা? নেই। আমার কথা শুনে জান্নাত চমকে পিছনে ফিরে তাকালো, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। জান্নাত খুব বড়সড় শখ খেলো। রাকিব বুঝলো কি করে আমি মনে মনে কি ভাবছি। হ্যাঁ নেই, তুমি এই জগতে নেই, তুমি এখন ভাবনার জগতে। কি এত ভাবো? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমার সেদিকে খেয়ালই নেই। জান্নাত আমার কথা শুনে বিষয় যেন কাটিয়ে উঠল। ও, তোমাকে না বলেছিলাম বিশ্রাম নিতে? তাহলে এখানে কি? প্রকৃতি প্রেমী হওয়ার ইচ্ছা আছে নাকি? না, শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়ে বাহির দেখছিলাম। ও, তুমি তো অনেকদিন হলো ঘুরতে যাও না। জান্নাত মাথা নাড়ালো। তাহলে আজ যাবে? কোথায়? ঘুরতে। জান্নাত আমার দিকে তাকিয়ে রইল। কি হলো? যাবে মানে যাবে, মানা করার চান্স নেই। কিন্তু কোনো কিন্তু না, সন্ধ্যায় আমরা ঘুরতে যাচ্ছি, এটাই ফাইনাল। ওকে? না মানে বললাম তো, আর কোনো কথা নেই, আমার ডিসিশনই ফাইনাল।
জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দুপুর হয়ে গেছে, লাঞ্চ সেরে নিতে হবে। একটু আগেই না খেলাম সকালের নাস্তা, তো এখন আবার খাবো কি করে? কেন হা করে খাবে? জান্নাত হেসে দিল। তারপর, সন্ধ্যায় যাচ্ছ তো? মানা করতে বারণ করলে তো, তাহলে তো যেতেই হবে, তাই না? গুড গার্ল। গুড গার্ল না ছাই? কিছু বললে? না তো। ও, আমি নিচে গেলাম। আম্মু আর রহিমা খালা তখন খাবার রেডি করছে। আব্বু অফিস থেকে বাসায় এসেছে লাঞ্চের জন্য। আমি নিচে যেতেই, কিরে বৌমা কোথায়? উপরে আসছে। ও, তা মেয়েটাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আই, মনটা ভালো হবে। হ্যাঁ আব্বু, সন্ধ্যায় ঘুরতে যাব ভাবছিলাম। ও, খুবই ভালো কথা। গাড়ি নিয়ে সারা শহর ঘুরে আসিস বৌমাকে নিয়ে। জান্নাত রুমেই আছে, ভাবুক হয়ে বসে আছে। রাকিব বুঝে নিল যে ও ঘুরতে যেতে চায়। কি করে? আশ্চর্য। কিন্তু আমার যাওয়াটা কি ঠিক হবে? যদি না যাই তাহলে তো রাকিব রাগ করবে। কি করি? যেতেই তো হবে। নিশানটা যে কেন এমন করলো আমার সাথে? আজ তো রাকিবের বদলে নিশানের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু নিয়তি সেটা হতে দিল না। নিশানের বদলে রাকিবকে ঠিক করেছে নিয়তি। কিন্তু রাকিবকে আমি কি করে মানা করি? ও তো মানা করতেও বারণ করেছে। যাক, এসব কথা এখন নিচে যাই, না হয় ও নিজে উপরে এসে যাবে। জান্নাত রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। জান্নাতের জন্য অপেক্ষা করছিলাম। জান্নাত সিঁড়ি দিয়ে নিচে নামলো। জান্নাতকে দেখতেই আব্বু স্নেহপূর্ণ একটা হাসি দিল। গুড। দুপুরে আম্মু আব্বুর কথায় আমরা হেসে উঠলাম। আমরা জানি আব্বু জান্নাতকে হাসানোর জন্য বলেছে এটা। জান্নাতরা ঠিক করে হেসে দিল। শুভ নুন। আম্মু তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে জান্নাত আর আব্বুর কথাবার্তার ধরন দেখে। কেমন কাটলো আজ দিনটা? ভালো কেটেছে আব্বু। সন্ধ্যায় আরও ভালো কাটবে। সন্ধ্যায় তুমি আর রাকিব বেড়াতে যাবে। জান্নাত আমার দিকে তাকালো। জান্নাত হয়তো ভাবিনি আমি আব্বু আম্মুকে বলবো ব্যাপারটা। আচ্ছা, এখন আয় বস, খেয়ে নে আম্মু। জান্নাত আমার পাশে বসলো। গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। আব্বুও অফিসে চলে গেল। আব্বুকে টিফিন সাথে দিলেও বাসায় খেতে আসে। সে নাকি একা একা খেতে পারে না, সবার সাথে খেতেই নাকি মজা। সন্ধ্যা হয়ে গেছে। আমি রুমে গিয়ে দেখলাম জান্নাত আলমারিতে কি যেন খুঁজছে। কি খুঁজছো? শাড়ি? জান্নাত ঘুরে দেখলো, আমি মাথা নাড়ালো। পছন্দ হচ্ছে না? না। আমি চুজ করে দিচ্ছি। শাড়িগুলো উল্টে পাল্টে দেখলাম। একটা সাদা শাড়ি পছন্দ হলো। আমি জান্নাতের দিকে এগিয়ে গেলাম। এটা? এটা পরলে তোমাকে সাদা পরীর মতো লাগবে। কি হলো? না কিছু না। আমি একটা নীল শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নিলাম। রুম থেকে বেরিয়ে গেলাম। নীলাকে কল করতে হবে, না জানি মেয়েটা কি করছে। আমাকে শক্ত শক্ত কথা বললেও আমি জানি ও নিজে কষ্ট পেয়েছে। কল দিলাম কিন্তু রিসিভ করছে না। কিছুক্ষণ পর মোবাইলটা সুইচ অফ দেখাচ্ছে। শিট, মোবাইলটা বন্ধ করে দিয়েছে। জান্নাত অবাক হচ্ছে, এরা দুই ভাইয়ের পছন্দ এক হয় কি করে? চলাফেরাও এক। নিশান ঠিক একই কথা বলতো, সাদা শাড়ি তোমাকে সাদা পরীর মতো লাগবে। নিশানও সাদা শাড়িটাই পছন্দ করত। আমি নিচেই ছিলাম, জান্নাতের জন্য অপেক্ষা করছিলাম। জান্নাত যখন নিচে নামলো, আসলেই জান্নাতকে সাদা পরী লাগছে। এত সুন্দর মেয়েটা। জান্নাত নিচে নেমে যখন দেখলো আমি তাকিয়ে আছি, তখন একটু লজ্জা পেল। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না, এমনি। আম্মু যাচ্ছি। যা, যতক্ষণ মন চায় ঘুরে ফিরিস। জান্নাত একটা হাসি দিল। গাড়ি উঠলাম দুইজন। গাড়ি আমি ড্রাইভ করছি। জান্নাত বাইরের দিকে তাকিয়ে আছে, বাইরের দিকটা দেখছে। জান্নাতকে নিয়ে একটা নদীর কিনারায় নিয়ে গেলাম। জায়গাটা তেমন পপুলার না, এমনি জায়গাটা সুন্দর বলে অনেকে এখানে আসে ঘুরতে। খুব সুন্দর পরিবেশ। জান্নাত গাড়ি থেকে নামতেই লাফালাফি শুরু করে দিল, যেন কত বছর পর ঘুরতে আসলো। অনেক ঘোরাঘুরি করলাম, খেলাম। জান্নাতকে খুব খুশি মনে হচ্ছে। এখন যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। চলো। না, আরও কিছুক্ষণ থাকবে। না চলো। গাড়িতে উঠলাম, গাড়ি স্টার্ট করলাম। অনেক পথ এগিয়ে আসলাম। হঠাৎ জান্নাত চেঁচিয়ে উঠল। জান্নাত সামনের সিটে আমার পাশেই বসেছিল। রাকিব, গাড়ি থামাও রাকিব। কি কি হয়েছে? নিশানকে দেখেছি আমি, গাড়ি থামাও রাকিব। ভাইয়ার কথা শুনে আমি গাড়ি থামালাম, গাড়ি থেকে বেরোলাম। জান্নাত পাগলের মতো আচরণ করছে। কোথায় দেখেছো? কোথায়? ওই তো, এদিকে একটা গাড়ি যাচ্ছিল, ওইটাতে দেখেছি। রাকিব, নিশানকে এনে দাও রাকিব। তুমি এখানেই থাকো, আমি আসছি। আমি দৌড় দিলাম, চারিদিকে খুঁজতে লাগলাম। একটা গাড়ি দেখলাম, গাড়ির পিছনে ছুটলাম, কিন্তু নাগাল পেলাম না।
দৌড়ে গাড়ির পাশে এলাম। জান্নাত দাঁড়িয়ে আছে, কাঁদছে। রাকিব, নিশান কোথায় রাকিব? তাড়াতাড়ি গাড়িতে ওঠো, তাড়াতাড়ি। গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম। গাড়িটা যেদিকে গেছে সেদিকটা অনুসরণ করলাম, কিন্তু সেদিকে গিয়ে গাড়িটা খুঁজে পেলাম। পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম। না, পেলাম না, কোথাও দেখা যাচ্ছে না। তুমি ঠিক দেখেছো তো? ভাবি কাঁদতে কাঁদতে বলল। হ্যাঁ, আমি সত্যিই দেখেছি, একটা গাড়িতে ছিল। উফ, খুব বড় ভুল করে ফেললাম। গাড়ির নাম্বারটাও নোট করা হয়নি। ধ্যাত। জান্নাত কেঁদেই যাচ্ছে। কি করে বোঝাই এখন? জান্নাত, তোমার হয়তো ভুল হয়েছে, বোধহয় ভুল দেখেছো। না না রাকিব, আমি সত্যিই নিশানকে একটা গাড়ি ড্রাইভ করে যেতে দেখেছি। তুমি আমার নিশানকে এনে দাও রাকিব, আমার নিশানকে এনে দাও। আমি আলতো করে মীরার মাথায় দিলাম। প্লিজ, তুমি শান্ত হও। তোমার এখন এভাবে উত্তেজিত হওয়া ঠিক না। জান্নাত তবুও কাঁদছে। জান্নাত, ভাইয়া নিখোঁজ, হয়তো কখনো ফিরবে না, না হয়। কিন্তু তুমি কি চাও না ভাইয়ার স্মৃতি ধরে রেখে জীবনযাপন করতে? জান্নাত, বোঝার চেষ্টা করো, তোমার পেটে এখন ভাইয়ার অভিজাত। প্লিজ, তুমি এখন এরকম করো না। জান্নাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাকিব, আমি কি আমার নিশানকে কখনো ফিরে পাবো না? প্লিজ তুমি ফিরিয়ে এনে দাও আমার নিশানকে। হ্যাঁ, পাবে। কোনো একদিন ভাইয়া ঠিকই ফিরে আসবে। এখন বাড়ি চলো প্লিজ। জান্নাত কেঁদেই চলেছে। আমি জোর করে গাড়িতে উঠালাম। তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরলাম। গাড়ির স্টার্ট বন্ধ করে জান্নাতকে ডাকলাম। জান্নাত, 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 এই জান্নাত। কোনো কথাই বলছে না। আমি ভয় পেয়ে গেলাম। পানির বোতল থেকে হাতে পানি নিয়ে জান্নাত ছিটিয়ে দিলাম। আস্তে আস্তে চোখ খুলল। রাকিব, রাকিব নিশান কোথায়? রাকিব নিশান কোথায়? তুমি কান্না থামাও প্লিজ, এমন করে কেঁদো না। আমরা বাসায় ফিরে এসেছি, চলো বাসায় চলো। না না, আমার নিশানকেই চাই, আমার নিশানকে এনে দাও। তুমি জানো না আমি নিশানকে ছাড়া বাঁচবো না। জোরে জোরে কান্না আরম্ভ করলো। জান্নাতকে জোর করে ধরে আমি গাড়ি থেকে নামালাম। বারবার কান্নায় ভেঙে পড়ছে। ওর মাথা আমার বুকে আছড়ে পড়ছে। মেয়েটাকে কি করে বোঝাই? এই সময় এত চাপ সৃষ্টি ভালো না। জান্নাতকে নিয়ে দরজার কাছে গিয়ে কলিং বেল টিপলাম। আম্মু দরজা খুলল। জান্নাতকে কাঁদতে দেখে হকচকিয়ে গেলেন। এ কি, জান্নাতের এই অবস্থা কেন? জান্নাত কাঁদছে কেন রাকিব? আম্মু, আগে জান্নাতকে নিয়ে রুমে যাও, পরে আমি সব বলছি। আম্মু জান্নাতকে ধরে নিয়ে গেল রুমে। পিছনে পিছনে আমিও গেলাম। আম্মু বিছানায় শুইয়ে দিল জান্নাতকে। জান্নাত কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আমি পাশে গিয়ে বসলাম। জান্নাতের মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, শান্ত হও প্লিজ, আর কেঁদো না, এরকম করো না তুমি। জান্নাত তবুও কাঁদছে। আম্মু, তুমি যাও, আমি জান্নাতকে ঘুম পাড়িয়ে আসছি। আম্মু জান্নাতের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। আমি জান্নাতের মাথায় হাত বুলাতে লাগলাম। জান্নাত কাঁদছে তো কাঁদছেই। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো প্লিজ। আমি নিজে জান্নাতের চোখ বন্ধ করালাম, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জান্নাত ফোপাচ্ছে। অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিলাম। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। আমি আলতো করে উঠে পড়লাম, লাইট নিভিয়ে নিচে গেলাম। আম্মু পায়চারি করছে। আমাকে দেখেই এগিয়ে এলো। রাকিব, রাকিব, জান্নাতের কি হয়েছে? আম্মু, জান্নাত ভাইয়াকে দেখেছে। আম্মু ধরপড়িয়ে তাকালো আমার দিকে। সত্যি? কোথায় আছে এখন? আমার ছেলে ভালো আছে তো? আম্মু, তুমি শান্ত হও, কাঁদছো কেন? কোথায় দেখছিস তোমরা? নিশান এখন কোথায় আছে? তুই ওকে বাড়িতে নিয়ে আসিসনি কেন? আর ও বাড়িতে আসেনি কেন? আম্মু, আম্মু শান্ত হও। ভাইয়াকে আমি দেখিনি। জান্নাতি আমাকে বলল যে পাশের একটা গাড়িতে ভাইয়া ছিল। আমিও চারিদিকে গাড়িটিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। আম্মু কেঁদে দিল। আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে? যেখানেই থাকুক না কেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। আমি আম্মুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। আম্মু, জান্নাত যখন দেখেছে ভাইয়াকে, তখন ভাইয়া এই শহরেই কোথাও আছে। তুমি চিন্তা করো না, আমরা খুঁজে বের করব ভাইয়াকে। আম্মু মাথা নাড়ালো, তবে কেঁদেই যাচ্ছে। আমি তো আম্মুকে সান্ত্বনা দিলাম, কিন্তু ভাইয়াকে এখন খুঁজব কোথায়? কোথায় আছে ভাইয়া? এখন রুমে যাই, জান্নাতকে গিয়ে দেখে আসি। মেয়েটা কি করছে কে জানে।
রুমে গিয়ে দেখলাম জান্নাত এখনও ঘুমিয়ে আছে, কাচুমাচু হয়ে শুয়ে আছে। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছি। কি আছে ওর মুখে যেটা আমাকে টানছে ওর দিকে? এত মায়াবী মেয়েটা। জান্নাতের প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ছি। কিছুক্ষণ জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিলাম, তারপর বারান্দায় গেলাম। নীলার ফোনে ট্রাই করছি, কিন্তু ফোন রিসিভ করছে না। ধ্যাত, ফোন ধরছে না কেন? আরেকবার ট্রাই করে দেখি। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। কি সমস্যা? ফোন ধরছো না কেন? সমস্যাটা আমার না, তোমার। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার শর্ত পূরণ করবে। আর যেদিন তুমি আমার শর্ত পূরণ করতে রাজি হবা সেদিনই ফোন দিবে, তার আগে নয়। টুট টুট টুট। কি হলো? কেটে দিল? নীলা এমন কড়া কড়া কথা আমাকে শোনাতে পারলো? ওর শর্ত পূরণ করতে না পারলে ওকে কল দিব না, কিন্তু নীলার সাথে কথা না বলে আমি থাকবো কি করে? বুঝতে পারছি না কিছু। কেন এমনটা ঘটলো সবার সাথে? রুমে এলাম, জান্নাত এখনও ঘুমাচ্ছে। বাইরে খেয়ে এসেছি, তাই আর না খেয়ে শুয়ে পড়লাম। এরপর সপ্তাহ দিন কেটে গেল। জান্নাত এখন একটু স্বাভাবিক। খুব কষ্ট করে মেয়েটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছি। প্রথম কয়েকদিন তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, কাঁদতেই থাকতো সারাদিন। তারপর এই কয়েকদিন জান্নাতকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। প্রায় প্রতিদিনই জান্নাতকে নিয়ে ঘুরতে যেতাম। রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতাম, গল্প করতাম। বাবুর উপর চাপ পড়বে বলে জান্নাত এখন তেমনভাবে না, আর কাঁদেও না, তবে উদাস হয়ে থাকে। আর এদিকে নীলার সাথে একবারও কথা হয়নি সেই দিনের পর থেকে। নীলা সিম বন্ধ করে রেখেছে। রাত হয়ে গেছে। জান্নাত বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। আমাকে যে করেই হোক নীলার দেওয়া শর্ত পূরণ করতে হবে। যে করেই হোক জান্নাতকে বলতে হবে। আমি বারান্দায় যাচ্ছি, আবার আসছি। অস্বস্তি লাগছে। কি করে বলবো জান্নাতকে? জান্নাত হয়তো আমার উপস্থিতি টের পেল, পিছনে না তাকিয়েই বলল, রাকিব, হ্যাঁ হ্যাঁ। কিছু বলবে? ঘুরে আমার দিকে তাকালো। আমি মাথা নাড়ালাম। বলো। তুমি যদি কষ্ট পাও? নিচের দিকে তাকিয়ে বললাম, জান্নাত। কি হাসলো? কষ্ট পাবো কেন? আর আমি জানি তুমি আমাকে এমন কোনো কথা বলবে না যাতে আমি কষ্ট পাই। আমি চোখ তুলে জান্নাতের দিকে তাকালাম। এ কি, তোমার চোখ লাল কেন? জান্নাত চেয়ার থেকে উঠে পড়ল, আমার পাশে এসে আমার হাত ধরলো। বলো কি হয়েছে তোমার? একমাত্র তুমিই ছিলে আর আছো যে আমাকে আমার পরিস্থিতির সাথে মোকাবেলা করতে সাহায্য করেছো আর করছো। এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। জান্নাত এসে আমার দু গালে হাত দিয়ে মাথা উপরে তুলল, আমার চোখের দিকে তাকালো। বলো। নীলা বলেছে। কি হলো? থেমে গেলে কেন? কি বলেছে বলো? তোমাকে ডিভোর্স দিয়ে যেন ওকে বিয়ে করে নেই। জান্নাতের মুখ মলিন হয়ে গেল, আমার গাল থেকে হাত লাগিয়ে নিল। আমি জানি তুমি কষ্ট পাবে, তুমি নিজেকে দোষারোপ করবে, তুমি হয়তো ভাববে তুমি খারাপ, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তুমি খুব ভালো জান্নাত। নীলার এই শর্ত পূরণ না করলে ও আমার সাথে আর সম্পর্ক রাখবে না। তাই জান্নাত মলিন একটা হাসি দিল। না, আমি কষ্ট পাইনি। আচ্ছা, তুমি ডিভোর্স পেপার রেডি করো। সত্যি আমি তোমাকে কষ্ট দিতে চাই না। জান্নাত হাসলো। আমি কষ্ট পাইনি। তোমরা দুজন এক হতে পারলেই আমি খুশি। তোমাদের সমস্যা মিটলেই আমি খুশি। আমি জান্নাতকে জড়িয়ে ধরলাম। সত্যি তুমি খুব ভালো। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। জান্নাতও হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি জড়িয়ে ধরা থেকে ছেড়ে জান্নাতের গাল দুটো ধরে বললাম, ইউ আর ভেরি গুড গার্ল। আমি এমনই একটা বন্ধু চাই। হবে তো? আসলো, তবে হাসিটা নিষ্প্রাণ। আমি রুমের দিকে গেলাম। জান্নাতের বুকটা কেমন খালি খালি লাগছে, যেন কিছু একটা হারিয়ে ফেলছে। জান্নাত ভাবে, তবে কি আমি রাকিবকে ভালোবেসে ফেললাম? একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এত ভালো আবার কেউ হয় নাকি? তবে নিশানও তো আমার মন থেকে যাচ্ছে না। নিশানকেও তো আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি, কিন্তু রাকিব আমার জীবন থেকে সরে যাচ্ছে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? না, কাউকে ছাড়তে পারবো না আমি দুজনকেই ভালোবাসি। জান্নাত কেঁদেই চলছে। বিধাতা কেন ওকে এই দ্বিধার মধ্যে ফেললেন? এদিকে নীলা রুমে উপর হয়ে শুয়ে আছে, কাঁদছে। জান্নাতকে কষ্ট দিয়ে নীলা নিজেও কষ্ট পাচ্ছে। রাকিবের সাথে কড়া করে বলা কথাগুলো নীলাকে বেশি কাঁদাচ্ছে। কি করে রাকিব এত কঠিন কঠিন কথা বলতে পারলো? কি করে? নীলার আব্বু মেহতাব হোসেন রুমে ঢুকলেন, বুঝতে পারলেন মেয়েটা কাঁদছে। কি হয়েছে আম্মু?
নীলা চোখ মুছে নিল তাড়াতাড়ি। ওর আব্বুর দিকে তাকিয়ে একটা হাসি দিল। কিছু না আব্বু। কি ভাবছিস তুই নিজেকে? খুব বড় হয়ে গেছিস? তুই আমার কাছে এখনো সেই ছোট্ট খুকিই আছিস, আর সেই তুই আমার কাছে তোর কাদার বিষয় লুকাচ্ছিস। নীলা কেঁদে দিল। কি হয়েছে আম্মু বল? নীলার কাছে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আব্বু, রাকিব। কি হয়েছে? রাকিব বিয়ে করে নিয়েছে, আর সেদিন আমি রাকিবের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কি বলিস? রাকিব বিয়ে করে নিয়েছে? হুম। তারপর নীলা তার আব্বুর সব খুলে বলল। ও, ছেলেটা চাপে পড়ে বিয়ে করেছে হয়তো, কিন্তু তোর কাজটা করা ঠিক হয়নি। কোন কাজটা আব্বু? রাকিব আর জান্নাতের বিয়ে কয়দিন হয়েছে? 14 দিন। ওরা এখন স্বামী স্ত্রী। ওদের মাঝে যে মায়া সৃষ্টি হতে চলেছে তা তুমি ডিভোর্সের মাধ্যমেও ত্যাগ করতে পারবে না। আমি কি বলছি তা তুই বুঝতে পারছিস? জান্নাত আর রাকিব এখন স্বামী স্ত্রী, এক ছাদের নিচেই তাদের বাস। যদিও তারা একে অপরকে ভালোবাসে না, শুধু একটু কেয়ার। তবে আম্মু, ভালোবাসা জেনে শুনে আর বলে আসে না। ওরা স্বামী স্ত্রী, তাদের মাঝে মায়া জমতেই পারে। আর মায়া থেকে ভালোবাসা, যেটা তোমার ভালোবাসার চেয়ে শক্ত। তুমি কি বলছো আব্বু? ওরা একে অপরকে ভালোবাসে? না বাসলেও একবার না একবার ভালোবাসবেই। তাই তোমার উচিত ওদের মাঝখানে না থাকা। তুমি কি বলছো আব্বু? আমি রাকিবকে ভুলে যাব? সেটা তোমার ব্যাপার আম্মু। তুমি যদি সত্যিকারে রাকিবকে ভালোবেসে থাকো তাহলে এই পথ থেকে সরে আসো। আমি তোমার রাকিব আর জান্নাতের ভালোর জন্যই বলছি, ভেবে দেখো। মেহতাব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। নীলার মাথায় আকাশ ভেঙে পড়ল। ওকে রাকিবকে ভুলতে হবে। না না, এটা অসম্ভব। নীলা লাফ মেরে বিছানায় শুয়ে বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। আব্বু এটা কি বলছে? রাকিবকে আমি ভুলবো কি করে? রাকিবকে তো আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আব্বু আমাকে রাকিবের থেকে আলাদা করতে চাইছে কেন? নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। জান্নাত বিছানায় শুয়ে আছে আর রাকিব সোফায়। এই প্রতিদিনকার ঘটনা। রাকিব এপাশ ওপাশ করছে আর জান্নাত এক দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। কি আছে ওর ওই মুখে? ছেলেরা আবার মায়াবী আর সুন্দরী হয় নাকি? কি করে ছাড়ি ওকে, যে আমার দুঃসময়ে পাশে থেকেছে? রাকিব? কি, এনিথিং রং? না। তাহলে? জান্নাতের দ্বিধা হচ্ছে কথাটা বলতে। কি হলো বলো? না মানে বিছানায় এসে সব। না, সোফায় শুতে পারবো, অসুবিধা হচ্ছে না তো। তুমি ঘুমিয়ে পড়ো। একটা দিনই তো। জান্নাতের কথা শুনে রাকিবের মুখ মলিন হয়ে গেল। আসলেই তো, কাল ওরা ডিভোর্সের জন্য এজন্য অ্যাপ্লাই করবে। এটাই হয়তো শেষ রাত। প্লিজ। রাকিব জান্নাতের দিকে তাকালো। জান্নাত যেন খুব করে চাইছে রাকিব যেন ওর পাশে শয়। রাকিবও তো চাইছে, কিন্তু ওকে। রাকিব বালিশ নিয়ে বিছানায় রাখলো, জান্নাতের পাশে গিয়ে শুলো। জান্নাত চিত হয়ে শুলো, রাকিবও একই রকম শুলো। মাঝখানে কোনো বালিশ নেই। আমার অস্বস্তি লাগছে জান্নাতের পাশে এরকমভাবে শুতে। মাঝখানে একটা বালিশ রাখি, আমি তো আবার বেশি এপাশ ওপাশ হই। কখন আবার তোমার পেটে ডিসুম করে ঘুষি বসিয়ে দেই। জান্নাত হাসলো। লাগবে না। ও, কিছুক্ষণ নীরবতা। আচ্ছা রাকিব, মানুষ বড় অদ্ভুত তাই না? কখন কাকে ভালোবেসে ফেলে বলা যায় না। আমি জান্নাতের দিকে তাকালাম। জান্নাত নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আসলেই। একটা কাজ করবে? কি? আমার পেটে একবার হাত রাখবে? আমি চমকে উঠলাম, অবাক বিষয় নিয়ে জান্নাতের দিকে তাকালাম। জান্নাতের দৃষ্টি বরাবরের মতোই শান্ত। মেয়েটা এমন কেন? আমাকে অবাক করিয়ে দিল, অথচ নিজে একেবারেই শান্ত। কি হলো? না মানে? একবারই তো। তোমার ভালো না লাগলে না থাক। শুধু একটা জিনিস অনুভব করিয়ে দিতে চাই তোমাকে, আর আমিও কি অনুভব করতে চাই। প্লিজ একটা বার হাত রাখো। নিরীহ দৃষ্টিতে তাকালো আমার দিকে। এখানে নেই কোনো লোভ আর পাপ, নিষ্পাপ একটা মেয়ে যেন জান্নাত। আচ্ছা। প্লিজ। জান্নাত সোজা হয়ে শোয়া, চোখ বন্ধ করে নিল। জান্নাত পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে রয়েছে একটা দেহের অস্তিত্ব। আমি কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিলাম। হাত প্রচুর কাঁপছে, আমি প্রায় ঘামছি। অবশেষে হাত রাখলাম। জান্নাত জোরে একটা শ্বাস নিল, যেন কিছু অনুভব করছে আমার স্পর্শ, আর আমি অনুভব করছি একটা অস্তিত্ব। আমি দিকে তাকালাম, চোখ বন্ধ করে আছে, আর মুখমণ্ডলে যেন মায়া ছড়িয়ে পড়েছে। একটা নেশা বোধ হচ্ছে, হারিয়ে যাচ্ছি
জান্নাতের মায়াবী মুখে। জান্নাত চোখ খুলে আমার দিকে তাকালো। কিছু অনুভব করছো? হুম, কি? একটা অস্তিত্ব যেটা আস্তে আস্তে বেড়ে উঠেছে। খুব ভালো লাগছে। তাহলে আর কিছুক্ষণ রাখো আর অনুভব করো। হুম, হাসলাম। জান্নাত হাতটা আমার মাথায় নিয়ে এলো, চুল বিলি কেটে দিতে লাগলো। কাল কটায় যাচ্ছি? একজন লয়ারের কাছে যেতে হবে বিকেলে। হুম। পেট থেকে হাত সরিয়ে নিলাম। এখন ঘুমাও, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা। জান্নাতের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলাম। বাতাসে চুলগুলো উড়ে এসে আমার মুখে পড়ছে। মিষ্টি একটা ঘ্রাণ। জান্নাত চোখ আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল। আমিও ঘুমানোর প্রস্তুতি নিলাম। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। পাশে হাত দিয়ে দেখলাম জান্নাত বিছানায় নেই। গেল কোথায়? আমি উঠে বসলাম। এমন সময় দরজা ঠেলে রুমে ঢুকলো জান্নাত। গুড মর্নিং। কফি? এগিয়ে এসে কফির মগ টেবিলে রাখলো। আমি ভ্রু কুঁচকালাম। তুমি রান্নাঘরে গিয়েছিলে? এমনি শুধু গিয়েছিলাম, আম্মু কফি বানিয়ে দিল তোমার জন্য। একা একা নিচে যাওয়ার কি দরকার? যদি কোনো অঘটন ঘটে? আরে কিচ্ছু হবে না, এত ভেবো না তো। উনি জানেন কিচ্ছু হবে না। চুপটি করে এখানে বসো। আমিও ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এসে কফি খেয়ে নিলাম। রাকিব, হুম, একটা কথা বলি। বলো। যতটা মন চায়। জান্নাত বলল। ডিভোর্সের পরেও কি আমার যত্ন নিবে? আমি চোখ তুলে জান্নাতের দিকে তাকালাম। শুধু দ্বিধা ফেলে দেয় মেয়েটা। তখন তো তোমার কেয়ার করার জন্য ভাইয়া থাকবে। কোথায় তোমার ভাইয়া? এই রে, ফেসে গেলাম। এখন কি বলি? না মানে তুমি যখন দেখেছো তখন এখানেই কোথাও আছে। খুব তাড়াতাড়ি বের করে দিবে। আব্বু খোঁজার জন্য লোকজন পটিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। হুম। ভুল কিছু বলে ফেললাম? না। তাহলে উদাস কেন? এমনি। সকালের খাবার জান্নাতকে খাইয়ে দিলাম। আস্তে আস্তে বিকেল গড়িয়ে এলো। জান্নাত রেডি, আমিও রেডি। আম্মুকে বেড়ানোর কথা বলে বেরিয়েছি। আমি নিশ্চুপ গাড়ি চালাচ্ছি। জান্নাত তো গাড়ির বাইকের দিকে তাকিয়ে আছে। তবু প্রতিদিনের মতো উৎফুল্ল নয়। আমি মোবাইল নিয়ে নীলাকে ফোন কল করলাম। প্রথমবার রিসিভ করলো না, পরে নিজেই ফোন করলো। হ্যালো নীলা। হুম। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। কি? জান্নাতকে নিয়ে এখন একজন লয়ারের কাছে যাচ্ছি ডিভোর্সের অ্যাপ্লাই করার জন্য। আমি জান্নাতের দিকে তাকালাম। জান্নাত গাড়ির বাইরের দিকেই তাকিয়ে আছে। তো? মানে তুমি খুশি না? না, তোমার মতো ছেলেকে আমি ভালো না বাসলেই খুশি হতাম। মানে কি বলছো এসব? কেন, ভুল কিছু বললাম নাকি? তুমি কি ভেবেছো আমি কচি খুকি যে কিছু বুঝি না? তোমরা স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকো, তোমাদের মাঝে কিচ্ছু হয়নি, এটার কোনো গ্যারান্টি আছে? নীলা, বিলিভ মি, সত্যি আমাদের মাঝে কিছু হয়নি। তুমি জান্নাতকে জিজ্ঞেস করো। ওকে, আর কি জিজ্ঞেস করব? তোমাদের মতো ছেলেদেরকে আমার চেনা আছে। আর আমি তো কখনো তোমাকে ভালোবাসিনি, শুধু টাইম পাস ছিল। কি ভেবেছিলে তুমি বিয়ে করেছো এতে আমি কষ্ট পেয়েছি? আরে এটা তো ইম্পসিবল। আমি শুধু অভিনয় করেছিলাম এতদিন। এখন তো তুমি বিবাহিত, আর আমার আপদ বিদায়। নীলা, তুমি এতটা নিচে নামতে পারলে? আরে রাখ তোর ডায়লগ, নীলা সব পারে। নীলা তুমি। আরে ফোন রাখ। টু 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 কেটে দিল। আমি কাঁদছি না। নীলা আমার সাথে এরকম প্রতারণা করলো। ঠাস করে গাড়ির দরজা খুলে বাইরে বেরোলাম। নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। ফোনটা আছাড় মারলাম। জান্নাত হকচকিয়ে গেল। নীরব পাঠকও মুহূর্তের মধ্যে কি ঘটে গেল বুঝতে পারছে না। বাইরে বেরোলো। আমার কাছে এসে আমার গাল দুটো ধরে ওর চোখের দিকে করলো। কি হয়েছে রাকিব? হঠাৎ কি হলো তোমার? আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। তুমি কাঁদছো কেন রাকিব? কি হয়েছে তোমার? জান্নাত ভাঙা ভাঙা গলায় বলল। জান্নাত তো কেঁদে দিয়েছে। জান্নাত, নীলা। কি হয়েছে নীলার? নীলা আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। আমি কান্না ভেঙে পড়লাম। জান্নাতকে জড়িয়ে ধরলাম। জান্নাত আমাকে শক্ত করে আঁকড়ে ধরল। তুমি কেঁদো না প্লিজ, কেঁদো না। কেঁদেই চলছি, নিজেকে মানিয়ে নিতে পারছি না। জান্নাত আমাকে সান্ত্বনা দিচ্ছে বারবার। জান্নাত গাড়ির ড্রাইভারকে ফোন করে আসতে বলল। ড্রাইভার এসে পড়লে জান্নাত আমাকে গাড়িতে তুলে নিল। ওর কাঁধে মাথা চেপে ধরল। কেঁদো না প্লিজ, শান্ত হও। বাড়ি ফিরলাম। ড্রাইভার ভাই আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমার ভেঙে পড়া দেখে আম্মু পাগল প্রায়। জান্নাত এসে আমাকে বারবার জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আম্মু এসে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। জান্নাত আম্মুকে সব বলল। আম্মু বাকরুদ্ধ হয়ে গেল।
খুব বড় খারাপ কাজ করে ফেলেছেন ওনার সাথে। সন্ধে হয়ে গেছে। আমি মেনে নিতে পারছি না যে নীলা আমার সাথে এরকম করতে পারলো। আমি খুব কষ্ট হচ্ছে। জান্নাত বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছে। জান্নাত নিজের হাতে খাবার খাইয়ে দিল, রাতে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। এখন অনেকটাই স্বাভাবিক আমি জান্নাতের কারণে। জান্নাত নিজেই আমার কেয়ার করে এখন। আম্মু আমার দিকে অপরাধের দৃষ্টিতে তাকালো। সেদিন তোর সাথে খুব খারাপ কাজ করে ফেললাম রে রাকিব। আম্মু প্লিজ তুমি নিজেকে দোষারোপ করো না। যে চলে যাবে তাকে যেতে দিতে হয়। আর নীলা তো আমাকে ভালোবাসেনি, তাহলে এরকমভাবেই দিনগুলো কাটছিল। এখন মাঝে মাঝে ঘুরতে যাই জান্নাতকে নিয়ে। রাকিব এখন একটু স্বাভাবিক হয়েছে। ছেলেটা একেবারে ভেঙে পড়েছিল, এখন বারান্দায় বসে আছে। আমিও গেলাম। রাকিব, কি? না মানে সেদিন আমরা ডিভোর্সের জন্য যাচ্ছিলাম, তাই না? তো না মানে তুমি তো চাও আমাদের ডিভোর্সটা হোক। সেদিন তো চাইনি, তাহলে? তুমি ডিভোর্স চাও তো কালই যাব আমরা লয়ারের কাছে। রাকিব রেগে গিয়ে উঠে বারান্দা থেকে চলে যাচ্ছিল। আমি জোর করে ধরলাম, প্লিজ তুমি রাগ করো না, আমি তো শুধু। ছেড়ে দাও আমায়। কেউ ভালোবাসে না আমাকে। ছেড়ে দিতে চাও তো আমাকে? ওকে চলে যাও, ছেড়ে যেতে পারো। রাকিব শান্ত হও প্লিজ, ওটা তো তুমি। হ্যাঁ বলেছিলাম, তাই বলে এখন তুমিও চাও সেটা? ছেড়ে দাও আমায়। আমি জানি কেউ আমাকে ভালোবাসে না। আমি জোর করে রাকিবকে বিছানায় বসালাম। ছেলেটা কাঁদছে, ওর মাথাটা আমি বুকে রাখলাম। আমি কি খুব খারাপ? কে বললো তুমি খারাপ? তাহলে ছেড়ে চলে যেতে চাও কেন? সরি, আর বলবো না, এই কান ধরলাম। এবার হাসো। জান্নাতকে নিয়ে বেড়াতে এলাম পার্কে। একটা বেঞ্চে বসেছিলাম, হঠাৎ ভাইয়ার মতো কাউকে চোখে পড়ল। আমি এগিয়ে গেলাম, পিছনে গিয়ে কাঁধে হাত রাখলাম। পিছনে ফিরতেই আমি চমকে উঠলাম। ভাইয়াকে দেখেই আমি জড়িয়ে ধরলাম। ভাইয়া তুই এতদিন কোথায় ছিলি? তুই জানিস তোকে কত খুঁজেছি। আমি কেঁদে দিলাম। ভাইয়া ও আমাকে জড়িয়ে ধরলো। সরি রে, বাসায় যেতে পারলাম না আমি, শুধু জান্নাতকে একটা জবার দেওয়ার ভয়ে। এতদিন কোথায় ছিলি? সেদিন যখন বন্ধুর কার নিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তখন সেখানে যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্ট করি, আর তারপর আল্লাহর অশেষ কৃপায় বেঁচে ফিরি। জান্নাত ভাইয়াকে দেখে কেঁদে দিল, গিয়ে জড়িয়ে ধরলো। কোথায় ছিলে এতদিন তুমি? এত কষ্ট কেন দিলে আমাকে? সরি জান্নাত, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। মিশু, বলতে একটা মেয়ে এগিয়ে এলো, বেশ সুন্দর। সরি জান্নাত, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু এই মেয়েটাকে দেখছো, এই মেয়েটাই আমার জীবনটা বাঁচিয়েছে, সেবা করে সুস্থ করে তুলেছে। ওর ভালোবাসা আমি কিভাবে উপেক্ষা করি বলো? আমি মিশুকে ভালোবাসি। ভাইয়া নিচের দিকে তাকিয়ে আছে। জান্নাত পিছু হটতে লাগলো। আমি নীরব দর্শক, কি হতে পারে ভাবছি। জান্নাত নিজেকে সামলে নিল, আমার পাশে এসে হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে গেল। ধন্যবাদ মিস্টার নিশান, আপনি বেশ বড় দ্বিধার হাত থেকে বাঁচালেন আমাকে। আসলে রাকিব আমার স্বামী, আমি ওকে না আপনাকে ভালোবাসি তা নিয়ে দ্বিধায় পড়ে গেছিলাম। কিন্তু যদি কখনো আপনার সাথে দেখা পড়তো, তখন আমি রাকিবকেই বেছে নিতাম। আই রিয়েলি লাভ হিম। চলো রাকিব। আমাকে টেনে নিয়ে গাড়িতে উঠালো। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি করছে জান্নাত? গাড়ি স্টার্ট করো। জান্নাত। কোনো কথা না। আমি গাড়ি স্টার্ট করলাম, সোজা বাড়িতে গেলাম। জান্নাত বাসায় গিয়ে সোজা রুমের দিকে গেল সিঁড়ি বেয়ে। আমিও গেলাম। বারান্দায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। এটা কি হলো জান্নাত? কেন, কি হলো? ভাইয়াকে তুমি রেখে চলে এলে আর মিথ্যা বললে কেন? কোনটা? তুমি আমাকে ভালোবাসো? আসলে তুমি একটা গাধা, কোনটা মিথ্যা কোনটা সত্য তাও জানো। কথাটা সত্য। জান্নাত চলে গেল, তাই হিসাব মিলাতে গেলাম। কি বলে গেল জান্নাত? ওটির বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে আমার জান্নাত। জান্নাতের প্রেগনেন্সির পেইন উঠেছে, প্রসব ব্যথা। হাসপাতালে নিয়ে এসেছি। আমি কান্নায় ভেঙে পড়লাম, বসে পড়লাম ওটির সামনে। আম্মু বারবার সান্ত্বনা দিচ্ছে আমাকে। আমি ভাবছি কি হবে আমার সাদা পরিটার। অতপর অপেক্ষার প্রহর শেষ হলো। ডাক্তার বেরিয়ে এলেন। আমার অবস্থা বুঝে আমি কিছু জিজ্ঞেস করার আগে বললেন, কংগ্রেচুলেশন, আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। আর জান্নাত? নাও দে আর সেভ। আমি খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলাম। ওটির ভিতরে ঢুকতেই জান্নাত আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি পাশে গিয়ে জান্নাতের হাত ধরলাম। তুমি হাসছো? জানো আমার কি অবস্থা হয়েছে? তোমার কষ্ট হয়নি তো? জান্নাত আমার হাত শক্ত করে ধরলো। তুমি পাশে থাকলে আমি কিছুতেই কষ্ট বা ভয় পাই না।
আমার মাথা জান্নাতের মাথায় ঠেকালাম। শুধু বউকে নিয়ে থাকবে, মেয়েকে কোলে নিবে না? মুচকি হেসে মেয়েটাকে কোলে নিলাম। আচ্ছা, মেয়েটা আমার মতো হলো কি করে? জান্নাত রহস্যময়ী হাসি দিল। কিছুটা অজানা আর রহস্যের মধ্যেই থাকে। তবে ভুল কিছু ভাবিয়েন না।